মেলা সূর্যের আলোয় আলোকিত হয়ে আছে বাংলা একাডেমি এবং বর্ধিত এই সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে অমর একুশে বইমেলা 2025। দেখতে দেখতে পুরো মেলার অর্ধেকটি সময় পার হয়ে গিয়েছে, তবু প্রতিটি স্টলে থরে থরে সাজানো আছে হরেক রকমের বই। যে পাঠক যে বই পড়তে পছন্দ করেন সেই বইগুলো, সেই বইয়ের প্রতিটি পাতায় কালো কালো অক্ষর, শব্দ আর বাক্যগুলো অপেক্ষা করছেন পাঠকের উচ্চারণ করবেন কখন, পাঠক এসে সেই বইগুলো কখন স্পর্শ করবেন, কখন থলেতে ভরে কিনে নিয়ে যাবেন তাদেরকে। আর সেই আশাতেই, সেই টান অনুভব করেই পাঠকও এসেছেন বইমেলায়, বইয়ের টানে, বইকে ভালোবেসে। সেই বইমেলা থেকে প্রতিদিনকার মতোই এখন টেলিভিশনের নিয়মিত সরাসরি সম্প্রচারিত আয়োজন গরবের মেলা নিয়ে সঙ্গে আছি আমি, তানজিলা খান মেয়ে। আজ মেলার 15তম দিন। প্রতিদিনকার মতো আজও মেলায় নতুন বই এসেছে 175টি, আর এই নিয়ে মোট বইয়ের সংখ্যা হলো 1427টি। প্রতিদিন মেলায় যেমন নতুন নতুন বই যুক্ত হচ্ছেন, তেমনি নতুন নতুন পাঠকও যুক্ত হচ্ছেন। কারণ এমন হচ্ছে যে যারা আজ প্রথমবারের মতো এবার অমর একুশে বই মেলায় আসবেন, এতদিন সময় করে আসতে পারেননি, তারা এসেছেন। এবং নতুন নতুন বই যেমন যুক্ত হচ্ছে, নতুন নতুন পাঠক যুক্ত হচ্ছে, সেই সঙ্গে লেখকরাও ছুটে আসছেন একটুখানি পাঠকদের সঙ্গে ভাব বিনিময়, ভালোবাসা বিনিময় করতেন। যেই পাঠকের জন্য লেখকরা সারা বছর জুড়ে লেখালেখি করেন, তাদেরকে বা তাদের স্পর্শ পাওয়ার জন্যই, তাদের মতামত জানার জন্য কিন্তু সবচেয়ে ভালো একটি স্থান হলো এই অমর একুশে বইমেলা। এজন্যই কিন্তু অমর একুশে বইমেলাকেই বলা হয় মিলন মেলা, লেখক, পাঠক এবং প্রকাশক, যেখানে একত্রে সকলের মিলন হয়। আজ শনিবার, একে তো সরকারি ছুটির দিন, তার মধ্যে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোও বন্ধ রয়েছে সরকারি ছুটি থাকায়। অর্থাৎ বুঝতেই পারছেন যে কি পরিমাণ দর্শক এসেছেন, সেই সঙ্গে পাঠকরাও এসেছেন। গতকাল শুক্রবার ছিল, গতকাল শুক্রবারের থেকেও আজ শনিবার বেশি ভিড় রয়েছে। তবে আজ কিন্তু মেলা শুরু হয়েছে দুপুর 2টায়। অন্যান্য ছুটির দিনের মতো সকাল 11টায় শুরু হয়নি, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল। দুপুর 2টা নাগাদ বইমেলা শুরু হয়েছে এবং আজ বইমেলা চলবে রাত 9টা পর্যন্ত। 2টা থেকেই আসলে শিশুদেরও ঢল নেমেছে। শিশু থেকে শুরু করে প্রবীণ যদি বলি, সব বয়সী পাঠকরাই বইমেলায় এসেছেন। বাবা মায়ের হাত ধরে পরিবার পরিজন নিয়ে সকলে বইমেলাতে এসেছেন। এক একজনের পছন্দ মতো বই কিনছেন, কারণ শিশু তো সাহিত্য ভিত্তিক বইগুলো ভালো লাগে, বড়দের একটু গবেষণামূলক বই ভালো লাগে, কিংবা পরিবারের যে কিশোর রয়েছেন তার হয়তো বা আবার উপন্যাস ভালো লাগে, কিংবা যে গৃহিণী আছেন তার হয়তো একটু ফাঁকে ফাঁকে কবিতার বইগুলোই পড়া হয়। তাই তারা কিন্তু সেই বইগুলোর খোঁজেই চলে আসছেন। আর সেই সঙ্গে বইমেলায় এসে বই কেনার একটা আলাদা প্রাপ্তি যোগ হয়, যে যদি ওই লেখককে পাওয়া যায়, সেই লেখকের একটা স্বাক্ষর সহ, যেটি সারা জীবনের স্মৃতি হয়ে থাকে একজন পাঠকের জন্য, সেই বইটি সংগ্রহ করা যায়। সব ধরনের পাঠকরা যেমন আসছেন, তেমন লেখকরাও আসছেন বলছিলাম ভালোবাসা বিনিময় করতে। আমাদের সঙ্গেও একজন অতিথি থাকবেন বরাবরের মতোই গরবের মেলায়। একটা বই এসেছে বইমেলাতে এই বছর, সেই বইটা একটু কি নিয়ে যদি আপনাকে একটু বলতেন। অ্যাকচুয়ালি বইটা একটা থ্রিলার, এটা কিছুটা ডিটেকটিভ ধরনের আর কি। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এটা আমার 5ম বই। হ্যাঁ, এর আগেও 4টা বই বেরিয়েছিল, আর এবার যে বইটা এসছে সেটা হচ্ছে কমপ্লিটলি একটা ডিটেকটিভ থ্রিলার। এটা একটা বইয়ের সিকুয়াল আর কি। আমার 2023-এ একটা বই আসে অরণ্যবতী নামে, সেই বইটার সিকুয়াল হচ্ছে এটা হচ্ছে একা অরণ্যবতী। আমি যদি বইটা একটু দেখাই, এই যে বইটা। 15 দিন তো পার হয়ে গিয়েছে, পাঠকদের কাছে আসলে কেমন সাড়া পাচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি পাঠকদের ভালোই রেসপন্স পাচ্ছি। বিশেষ করে আমার বইটা আসলে কোনো নির্দিষ্ট এজের জন্য না, এটা বেসিক্যালি সব এজের জন্যই একটা মানে বিনোদন বা মনের খোরাক। বই তো আসলে মনের বিনোদন দেয়, তাই না? তো সব শ্রেণীর পাঠকদের জন্য, সব ধরনের, সব এজের, সব বয়সের পাঠকদের জন্য আশা করি বইটা ভালো লাগবে, এবং আমি ভালোই রেসপন্স পাচ্ছি আর কি। এবং আমার অরণ্যবতী বইটাও ছিল ভাষাচিত্র প্রকাশনী থেকে, যেটা ছিল ওই বছরের বেস্ট সেলার বই। আমরা তো সবসময় বলি যে বই পড়লে জ্ঞান অর্জন হয়, কিন্তু তার বাইরে গিয়েও কিন্তু বই পড়লে আসলে কল্পনার জগৎটা বিস্তৃত হয়, সেই বইয়ের সাথে নিজেকে সংযোগ করা যায়, সেরকম একটি ব্যাপার। তো এই ডিটেকটিভ ধরনের বইগুলো সাধারণত কিশোররা পড়তে বেশি পছন্দ করে। এটার কারণটা আসলে কি? মানে বড়রা কি একটু বড় ভারী কি বই পড়তে পছন্দ করেন, কিশোররা কি আসলে? না, বিষয়টা আসলে সেরকম না। মানে আমাদের অনেকেরই ধারণা আছে যে ডিটেকটিভ কিংবা থ্রিলার মানেই হয়তো সেখানে কিশোরদের জন্য কিছু,
বা সেখানে ভৌতিক কিছু থাকতে পারে, বাট ক্লাসিক্যাল কিছু ডিটেকটিভ, ক্লাসিক্যাল রহস্যধারার যে বইগুলো আছে তার ভিতরে প্রেম থাকতে পারে, তার ভিতরে রোম্যান্স থাকতে পারে, তার ভিতরে বিরহ থাকতে পারে, এভরিথিং ইনক্লুড করা যায়। যেমন আমরা যদি ফেলুদাকে দেখি, ফেলুদা কিন্তু আসলে ছোটরাও দেখে, বড়রাও দেখে। তার মানে এর ভিতরে কিন্তু বড়দের জন্য এবং ছোটদের জন্য উভয়ের জন্যই কিন্তু এলিমেন্টস আছে। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে আমরা আসলে বইয়ের কাভার দেখে অথবা বইয়ের জনরা দেখে না জাজমেন্ট করে আমরা বইটা পড়ি। হ্যাঁ, পড়লেই বরং বুঝতে পারবো যে আসলে এর ভিতরে এলিমেন্টসগুলো কাদের জন্য, সেটা কি শুধু ছোটদের নাকি বড়রাও এখান থেকে কিছু পেতে পারে। মানে এটা সবার জন্যই ওভারঅল এই মেসেজটা আমার। আপনি যেহেতু ফেলুদার কথা বললেন, তাহলে ফেলুদার উদাহরণ দিয়ে একটু বলতে চাই। এই যে এত আসলে থ্রিলার গল্প লেখা হচ্ছে, ডিটেকটিভ গল্প লেখা হচ্ছে, তাহলে এরকম আসলে ক্যারেক্টার বা এরকম চরিত্র কেন এখনো পর্যন্ত পাঠকের কাছে আসলে সেরকম ভাবে সমাদৃত হচ্ছে না, নাকি হলেও সেটা আসলে আমরা জানছি? অ্যাকচুয়ালি আসলে আমরা তো এখন পাঠক নেই। মানে আমরা মেলায় আসি, মেলায় যে প্রচুর মানুষের জনসমাগম দেখা যাচ্ছে, আমরা কিন্তু আসলে সবাই বই কিনছি তা কিন্তু না। আমরা আসি ঘুরতে বেড়াতে, এরকম একটা ব্যাপার। আর আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে আমরা ডিজিটাল মিডিয়ার সাথে মানে অ্যাকচুয়ালি মানে কি বলবো এটাকে, এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, আমরা এগুলোতে এত ব্যস্ত হয়ে গেছি যে আমরা আসলে আর এর বাইরে এসে কোনো কিছু চিন্তা করতে পারছি না। শুধু এটা বইয়ের ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই আমরা কিছু চিন্তা করতে গেলেই আমরা ডিজিটাল জগতে চলে যাচ্ছি। আমরা ফোন ঘাঁটছি, আমরা ইউটিউব ঘাঁটছি, আমরা গুগলে সার্চ করছি, বাট আমরা লাইভে এসে যে আমরা একটা বই পড়বো বা আমরা কোনো একটা জিনিস খুঁজে নেব, এই ইচ্ছাগুলো আমাদের কারণে কমে গেছে। তো কমে যাওয়ার কারণেই আমাদের পাঠক কমে যাচ্ছে। পাঠক কমার কারণেই এর ভিতরে যে এলিমেন্টসগুলো আছে বা এই ক্যারেক্টারগুলো উঠে আসতেছে না। হয়তো অনেকেই ভালো লিখছে, এখন নতুনরা অনেক ভালো লিখে, পুরানরা তো অবশ্যই ভালো লিখে, নতুনরা অনেক ভালো লিখছে। কিন্তু সেক্ষেত্রেও দেখা যায় যে এরকম যে আমরা নতুনদের বই কিনতে গেলেও একটু ভাবি যে বইটা কিনবো, আমার ভালো নাও লাগতে পারে, আমার পয়সাটাই মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার এই বিষয়ে আপনার কথার সাথে বলতে চাই যে পুরাতনদের সাথে নতুনদের যদি বইটা আমরা কিনি, আমরা পড়ি, বা আমরা নতুনদের যে ধ্যান ধারণা সেটা যদি আমরা জানতে পারি, তাহলে এর ভিতর থেকেই ভালো কোনো ফেলুদা বেরিয়ে আসবে, ভালো কোনো শার্লক হোমস বেরিয়ে আসবে। এটাই আমাদের প্রত্যাশা। নতুনরা যারা লিখছেন, আপনি বলছিলেন সেই নতুনদের মধ্যেও কিন্তু কয়েক রকমের ভাগ আছে। সেই নতুনদের মধ্যে কিন্তু তাদের নামই পাঠকদের বেশি মুখে মুখে, কিংবা তাদের বই আসলে প্রকাশকরাও বলেন ভালো বিক্রি হয়। যাদের আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি অনুসারী অর্থাৎ ফলোয়ার্স রয়েছে, যারা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের বই নিজেরাই আসলে নিজ দায়িত্বে প্রচারণা চালায়, তো সেই জায়গা থেকে আসলে কি বলার আছে? যার আসলে ফলোয়ার সংখ্যা কম কিন্তু সে ভালো লেখেন, সেটা আসলে পাঠকদের কাছে কিভাবে পৌঁছতে পারে? এই বিষয়ে আমার একটা কথাই বলার আছে, আমরা এখন আসলে বই পড়ি না, আমরা পাঠককে পড়ি, এরকম একটা বিষয় হয়ে গেছে। হ্যাঁ, যে একজন শিল্পীর যে শিল্পর চেয়ে যেন শিল্পীকেই বেশি আমরা প্রাধান্য দিচ্ছি। কিন্তু হওয়া উচিত ছিল কি, শিল্পর ভিতরেই শিল্পী লুকিয়ে থাকে, তাই না? আমি একটা বই ক্রিয়েট করলাম, একটা বই লিখলাম, আমার সত্তাটা কিন্তু এই বইয়ের ভিতরেই লুকিয়ে থাকবে। আমরা হুমায়ুন আহমেদ স্যারের বই পড়েছি না, তো হুমায়ুন আহমেদ স্যারের যে কোনো বই পৃষ্ঠা উল্টালেই বলতে পারবো যেটা হুমায়ুন আহমেদ স্যারের বই। তার মানে ওনাকে প্রেজেন্স থাকতে হবে নট নেসেসারি, বা রবীন্দ্রনাথ, নজরুল, যাদের বই, যারা তো কেউ নেই দুনিয়াতে, কিন্তু ওনাদের বই পড়লেই কিন্তু আমরা বলতে পারি যে এটা নজরুল ইসলামের বই, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বই, এটা শিষ্যন্দির বই। তো আমাদের এইরকম অবস্থা হয়ে গেছে যে আমরা নিজেকে বেশি, আমার শিল্পর চেয়ে আমি আমাকে নিয়েই বেশি মনে হয় লাইভে আসতে চাচ্ছে, এইরকম একটা বিষয় যে আমাকে মানুষ চিনুক, তারপরে শিল্পকে চিনুক। আর আমার কথা হচ্ছে আমার শিল্পকে চিনুক, শিল্পের মাধ্যমে আমাকে চিনুক। ঠিক আছে। আরেকটা বিষয়, আমরা ইদানিং বা বেশ কয়েক বছর ধরে বইমেলা দেখি, আপনি যেমনটা বলছিলেন যে হুমায়ুন আহমেদ, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের আসলে উপস্থিতিটা খুব বেশি প্রয়োজন নেই, তাদের বইগুলো যখন বইমেলাতে থাকে সেগুলোই পাঠকরা এসে খুঁজে নেন। এখন এমন হয়ে যায় যে আসলে অমুক লেখক আছেন কিনা, তাহলে তার বই কিনবো, কিংবা তাকে দেখে তার বইটা কেনা হয়। এমন হয় না যে বই দেখে এই বইটা পছন্দ হয়েছে তারপর, মানে এখন লেখকের চেহারা দেখে তার বই কেনা হয়। এই ব্যাপারটা আসলে না, যে লেখককে পছন্দ না হলে তো আসলে তার বই পছন্দ হবে না, এরকম একটা বিষয়। হ্যাঁ, মানে আমরা অনেক কিছু এখন আমাদের মনের মতো করে সাজায় নিতে চাই, যে আমার অমুক লেখকটা পছন্দ, অমুক লেখক যদি স্টলে থাকে। পাঠকদের এই যে মনটা এইভাবে তৈরি করা, সেক্ষেত্রে কি আসলে নতুন করে যারা লেখালেখি করছেন তাদের কি কোনো দায় নেই, বা এই প্রযুক্তির কি আসলে কোনো দায় নেই? অবশ্যই দায় আছে। প্রযুক্তি তো তার মতো করেই চলবে, প্রযুক্তি তো আমার হাতের তৈরি। হ্যাঁ, আমি আমাকে যেভাবে এক্সপ্লেন করবো প্রযুক্তি সেভাবেই ডিসপ্লে করবে। বাট লেখকদের এখানে একটা দায়বদ্ধতা আছে, কারণ লেখকদের পাঠকের কাছাকাছি চলে যেতে হবে। ঠিক আছে, আমি শুধু লিখছি,
ভালো লিখি কিংবা খারাপ লিখি এটা বড় ম্যাটার না, বাট আমি লিখছি কিন্তু আমার লেখাটা পাঠকের কাছে পৌঁছাচ্ছে না, তাহলে এই পৌঁছানোর দায়িত্বটা শুধু প্রকাশকের নয়, এখানে লেখকেরও একটা দায়িত্ব আছে। লেখক যদি নিজেকে সব স্তরে মানে প্রত্যেকটা স্তরে নিজেকে তুলে ধরে এবং সকল শ্রেণীর মানুষের সাথে যদি নিজের একাত্মতা থাকে, আর তখন আসলে সেই বইগুলো পাঠকদের কাছে পৌঁছে যায়। আপনাকে ধন্যবাদ আমাদের গর্বের বেলায় আজ যুক্ত হওয়ার। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এবং আমার যারা পাঠক আছেন, এই মেলায় যারা আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা বই পড়বেন, বই কিনবেন, বইয়ের চেয়ে ভালো বন্ধু হয় না। থ্যাংক ইউ। বন্ধুর বিকল্প কিন্তু শুধুমাত্র বই হতে পারে, তেমনটাই কিন্তু আমরা বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে পাঠকরা বন্ধু ভেবেই বইয়ের প্রতি টান অনুভব করে এই বইমেলায় এসেছেন। একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। আপু একটু কথা বলতে চাই তোমার সাথে। তোমার নাম কি? আমার নাম আফসানা। বই কেনা হয়েছে? হ্যাঁ হয়েছে। কি কি বই কিনেছো? আমি আহসান হাবিবের একটি কিশোর গল্প এবং একটি উপন্যাস কিনেছি। পড়াশোনার তো অনেক চাপ থাকে নিশ্চয়ই, সেই ফাঁকে কি বই পড়া হয়? হ্যাঁ হয়। বইমেলায় এসে কেমন লাগছে? বইমেলায় এসে খুব ওভারঅল খুবই ভালো লাগছে। এটা আমার ফার্স্ট টাইম ভিজিট করছি বইমেলায়। ধন্যবাদ তোমাকে। একটু আপনার সাথে কথা বলতে চাই, বই কেনা হয়েছে কিনা আর কি ধরনের বই পড়তে বেশি ভালো লাগে? আমি অ্যাকচুয়ালি রিসেন্টলি মানিক বন্দ্যোপাধ্যায় আর সমরেশ মজুমদারের বই পড়ছি, তো তাদের বই খুঁজতেছি, যেটা ভালো লাগে সেটা কিনবো ইনশাল্লাহ। আর জি, আপনাকে ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনার কি ধরনের বই পড়তে পছন্দ? আমার বেসিকলি আর্ট রিলেটেড বই পড়তে পছন্দ। এখন আমি আসছি সত্যি বলতে অন্তিক মাহমুদের একটু চেক আউট করতে, ওর বই, নতুন বইগুলো। আর তাছাড়া আমি ইংলিশ বই পড়তে বেশি আগ্রহী। আপনি যার কথা বললেন সে তো একজন কন্টেন্ট ক্রিয়েটরও, তো তার আগে কোনো বই পড়া হয়েছে নাকি শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে? প্যারাহীন পড়া হয়েছে। হ্যাঁ, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেও তার বই কেনা হয়েছে? হ্যাঁ, না বই কেনা হয়নি এখনো, প্যারাহীনটা পড়া হয়েছিল, বাট এই পর্যন্ত ডিরেক্টলি পারচেজ করা হয়নি কোনো বই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসলে একজন পাঠক বলছিলেন যে সে প্রথমবারের মতো অমর একুশে বইমেলায় এসেছে। এই স্মৃতিগুলো কিন্তু খুবই সুমধুর। আমরা ছোটবেলায় আসলে যখন প্রথমবারের মতো এই অমর একুশে বইমেলায় আসি, সেই স্মৃতিটা আমরা সারা জীবনই আঁকড়ে ধরে থাকি এবং এরপর হয়তো নিজেরা নিজেদের মতো করে অনেকবারই আসি, কিন্তু বাবা মায়ের হাত ধরে প্রথম সেই যে বইমেলায় আসার আবেগ, অনুভূতি, আনন্দ, সেটা কিন্তু বর্ণনা করা যায় না। একজন কিশোরীর সাথে কথা বলছিলাম, সে বলছিল সে মানিক বন্দ্যোপাধ্যায়ের বই পড়তে পছন্দ করছেন, সমরেশ মজুমদারের বই তার ইদানিং পড়া হচ্ছে। এই যে আসলে কিশোরী জায়গা থেকে একজন পাঠক হিসেবে বইগুলো পড়তে পড়তে ধীরে ধীরে আরও পাঠক হয়ে ওঠার যে বাসনা বা বই পড়ার যে তীব্র বাসনা একজন পাঠকের মধ্যে তৈরি হয়, সেই বাসনা কিন্তু সারা জীবন ধরেই থেকে যায়। যখন আসলে এই পাঠকদের সঙ্গে কথা বলি, নিজেকেও সে তাদের সঙ্গে যুক্ত করতে পারি, তাদের চিন্তা ভাবনার সঙ্গে বিস্তৃত করতে পারি, শুধুমাত্র বইয়ের প্রতি সেই ভালোবাসাটুকু আছে বলে। এই ভালোবাসাটুকু প্রতিটি পাঠকের অন্তরেই থাকুক সব সময়। আর তাহলেই আসলে এই যে গরবের মেলা, সেই গরবের মেলার সার্থকতা প্রতিটি পাঠকই আসলে অনুভব করতে পারবেন এবং সেই সার্থকতা বইমেলার যে প্রতিষ্ঠা বা বইমেলার যে আয়োজন, তখনই আসলে সার্থকতা পাবে। আজকের গরবের মেলার আয়োজন এখানেই শেষ করছে। আগামীকাল আবারও একই সময় এই আয়োজন নিয়ে আবারও দেখা হবে।